পালিত হচ্ছে 18 দলের সকাল সন্ধ্যা হরতাল, ধাওয়া পাল্টা ধাওয়া, ভাঙচুর, অগ্নিসংযোগ, সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী। অবৈধ পথে ভারতে যাওয়ার সময় বেনাপোল সীমান্তে নারী শিশু সহ 51 বাংলাদেশি আটক, সুন্দরবনে র্যাব বনদস্যু বন্দুকযুদ্ধ, 16 জেলে উদ্ধার। এবং জামালপুর, টাঙ্গাইল, কুষ্টিয়া ও মুন্সিগঞ্জ মুক্ত দিবস আজ। স্বাধীনতার 41 বছর পর মুক্তিযোদ্ধাদের দিন কাটে দারিদ্র্যের সঙ্গে লড়াই করে। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মোহনার সংবাদ সারা দেশ। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে আপনাদের সঙ্গে আছি সুমি ইসলাম। ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে দেশব্যাপী পালিত হচ্ছে 18 দলীয় জোটের ডাকা সকাল সন্ধ্যা হরতাল। সকাল থেকে বিএনপি ও জামাত কর্মীরা যানবাহনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করতে থাকে। জেলার সড়কগুলোতে যান চলাচল অনেকটাই ছিল স্বাভাবিক, তবে তুলনামূলকভাবে যানবাহন কম থাকায় দুর্ভোগে পড়েছেন কর্মস্থলগামী মানুষ। অনেক স্থানে পুলিশ ও হরতাল বিরোধীদের সঙ্গে বিএনপি জামাত নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও নিয়ে মাইনুল হোসেন পিন্নুর ডেস্ক রিপোর্ট। দর্শক, রিপোর্টটি প্রক্রিয়াধীন থাকা, আমরা চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। নাটোরে বিএনপির সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত সহ যুবলীগের যুগ্ম আহ্বায়ক পলাশ কর্মকারের লাশ নিয়ে বিক্ষোভ করেছে আওয়ামী লীগ। বেলা 3টার দিকে লাশ শহরের ফৌজদারি পাড়ার বাসায় পৌঁছালে এক নজর দেখতে সেখানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ভিড় করেন। এ সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার নিহতের পরিবারকে সান্ত্বনা দিতে পলাশের বাড়িতে যান। এ সময় জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে 3:30টার দিকে লাশ নিয়ে শহরের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করে দলীয় নেতাকর্মীরা। বিকেলে শহরের কেন্দ্রীয় শ্মশানে দাহ করা হয় পলাশকে। শনিবার শহরের আলাইপুরে সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ পলাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকালে মারা যান। অবৈধ পথে ভারতে যাওয়ার সময় বেনাপোলের রঘুনাথপুর সীমান্ত থেকে নারী শিশু সহ 51 জনকে আটক করেছে বিজিবি। সকালে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। 26 বিজিবির বেনাপোল কোম্পানি সদর ক্যাম্পের সুবেদার রফিকুল ইসলাম জানান, রঘুনাথপুর সীমান্ত দিয়ে বিপুল সংখ্যক নারী পুরুষ অবৈধভাবে ভারত যাচ্ছে, এমন খবর পেয়ে অভিযান চালানো হয়। এ সময় দালাল চক্রের সদস্যরা পালিয়ে গেলেও 51 জনকে আটক করা হয়। এদের মধ্যে 12 জন নারী ও 6 শিশু রয়েছে। আটককৃতদের বাড়ি নড়াইল, ফরিদপুর ও গোপালগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় বলে জানিয়েছে বিজিবি। সুন্দরবনের বরকতের চরে র্যাবের সঙ্গে বনদস্যুদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় 2টি ট্রলার সহ অপহৃত 16 জেলেকে উদ্ধার করেছে র্যাব। র্যাব 8-এর সিও লেফটেন্যান্ট কর্নেল ফরিদুল আলম জানান, কয়েকদিন আগে ট্রলার সহ 46 জেলেকে অপহরণ করে জলদস্যুরা। সকালে জেলেদের উদ্ধারে অভিযান চালায় র্যাব। এ সময় বনদস্যুরা র্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি ছুড়লে র্যাবও পাল্টা গুলি ছুড়ে। প্রায় 1.5 ঘন্টা বন্দুকযুদ্ধের পর বনদস্যুরা পালিয়ে গেলে র্যাব একটি ট্রলার সহ 16 জেলেকে উদ্ধার করে। উদ্ধারকৃতদের বাগেরহাট হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফিরছি পূর্বের রিপোর্টেতে। ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে দেশব্যাপী পালিত হচ্ছে 18 দলীয় জোটের ডাকা সকাল সন্ধ্যা হরতাল। সকাল থেকে বিএনপি ও জামাত কর্মীরা যানবাহনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করতে থাকে। জেলার সড়কগুলোতে যান চলাচল অনেকটাই ছিল স্বাভাবিক, তবে তুলনামূলকভাবে যানবাহন কম থাকায় দুর্ভোগে পড়েছেন কর্মস্থলগামী মানুষ। অনেক স্থানে পুলিশ ও হরতাল বিরোধীদের সঙ্গে বিএনপি জামাত নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও নিয়ে মাইনুল হোসেন পিন্নুর ডেস্ক রিপোর্ট।
চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট এলাকায় বাসে আগুন ধরিয়ে দেয় পিকেটাররা। এ সময় পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এছাড়া ভোরে সীতাকুণ্ডে পিকেটারদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ পিস্টন রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাজশাহীতে হরতালের সমর্থনে নগরীর সৌপুরা থেকে উপশহর পর্যন্ত বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন বিএনপির নগর সভাপতি মিজানুর রহমান মিনু। এছাড়া বিনোদপুর ও ডিঙ্গাডোবা এলাকায় পুলিশের সঙ্গে পিকেটারদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ সময় নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে 14 জনকে আটক করে পুলিশ। সিলেটে ঢেলেঢালাভাবে 18 দলীয় জোটের ডাকা হরতাল পালিত হয়েছে। দুপুরে নগরীর কোর্ট পয়েন্ট চত্বর এলাকায় হরতাল বিরোধী মিছিলে নেতৃত্ব দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সিরাজ উদ্দিন, সিটি মেয়র বদরউদ্দিন কামরান ও সংসদ সদস্য শফিকুর রহমান। খুলনায় সকাল থেকে পুলিশ মোতায়েন করা থাকলেও খালিশপুর, পিটিআই মোড়, হেলাতলা মোড়, ময়লাপোতা সহ বেশ কয়েকটি জায়গায় পুলিশ ও পিকেটারদের সঙ্গে ব্যাপক সমস্যা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় পুলিশ 20 রাউন্ড শটগানের গুলি ও বেশ কয়েক রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করে। পরে এসব স্থান থেকে 28 জন পিকেটারকে আটক করে পুলিশ। নারায়ণগঞ্জ শহরের বেশ কয়েকটি স্থানে অনেকগুলো গাড়ি ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয় 18 দলের নেতাকর্মীরা। নাশকতার অভিযোগে চাষাড়া ও রূপগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে 7 শিবির কর্মী সহ 16 জনকে আটক করে পুলিশ। তারপরে পুলিশ ও পিকেটারদের সঙ্গে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পিকেটাররা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড রাবার বুলেট ও টিয়ার সেল নিক্ষেপ করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে বিএনপির 10 নেতাকর্মীকে আটক করে পুলিশ। গাজীপুরে হরতালে পিকেটারদের কোনো তৎপরতা ছিল না বললেই চলে। সকালে এরশাদনগরে হরতাল বিরোধী মিছিল বের করে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। এদিকে কালিয়াকৈরে হরতালের সমর্থনে মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। হরতালের সমর্থনে কুমিল্লা নগরীতে রাস্তায় রাস্তায় টায়ারে আগুন জ্বালিয়ে পিকেটিং করেছে 18 দলের নেতাকর্মীরা। ফেনীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, সংঘর্ষ ও গাড়িতে আগুন লাগিয়ে দেয় হরতাল সমর্থনকারীরা। সকালে ফালাহিয়া মাদ্রাসার সামনে উভয় পক্ষের সংঘর্ষের সময় 3 মাদ্রাসা ছাত্রকে কুপিয়ে আহত করা হয়। এ সময় পুলিশ কয়েক রাউন্ড গুলি, টিয়ার সেল নিক্ষেপ ও 2 জনকে আটক করে। রাঙ্গামাটি শহরের পৌর চত্বর, কাঁঠালতলী ও বনরূপা বাজার সহ বিভিন্ন জায়গায় টায়ারে অগ্নিসংযোগ ও পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনার মধ্য দিয়ে রাঙ্গামাটিতে হরতাল পালন করছে 18 দলের নেতাকর্মীরা। এ সময় নাশকতা সৃষ্টির অভিযোগে 4 জন পিকেটারকে আটক করে পুলিশ। হরতালের সমর্থনে বাগেরহাট শহরের খানজাহান আলী কলেজ ও সার্কিট হাউস এলাকা সহ বিভিন্ন স্থানে টায়ারে আগুন জ্বালিয়ে দেয় 18 দলের নেতাকর্মীরা। দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে না গেলেও জেলার আন্তঃরুটে যান চলাচল ও মংলা বন্দরের কার্যক্রম ছিল স্বাভাবিক। ব্রাহ্মণবাড়িয়ায় হরতালের তেমন কোনো প্রভাব পড়েনি। দোকানপাট বন্ধ থাকলেও যান চলাচল ছিল একেবারে স্বাভাবিক। এদিকে শহরে হরতাল বিরোধী মিছিল করেছে জেলা আওয়ামী লীগ। সকালে সাভারের ঢাকা আরিচা মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে যান চলাচল বন্ধ ও বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে বিএনপির নেতাকর্মীরা। এ সময় বিএনপির 10 নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এদিকে শহরে হরতাল বিরোধী মিছিলে নেতৃত্ব দেন সংসদ সদস্য তৌহিদ জং মুরাদ। কুড়িগ্রামে শহরের দাদামোড়ে পুলিশ ও পিকেটারদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পুলিশ 10 রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করে। হরতালকে ঘিরে ময়মনসিংহে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ছুড়ে। এ সময় এক পুলিশ গুলিবিদ্ধ হয়। এছাড়া বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে পিরোজপুর, ফরিদপুর, মৌলভীবাজার, সিরাজগঞ্জ, নোয়াখালী, গাইবান্ধা, কক্সবাজার, কুষ্টিয়া ও নড়াইলে হরতালের পক্ষে ও বিপক্ষে মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগ ও 18 দলীয় জোটের নেতাকর্মীরা। মাইনুল হোসেন পিন্নু, মোহনা, ন্যাশনাল ডেস্ক। জামালপুর, টাঙ্গাইল, কুষ্টিয়া ও মুন্সিগঞ্জ মুক্ত দিবস আজ। প্রায় 9 মাস রক্তক্ষয়ী সংঘর্ষের পর 71-এর এই দিনে পাক হানাদার মুক্ত হয় এই অঞ্চলগুলো। স্বাধীনতার 41 বছর পর দেশের বেশিরভাগ মুক্তিযোদ্ধার ভাগ্যে জোটেনি রাষ্ট্রীয় মর্যাদা। অনেকেরই দিন কাটে ক্ষুধা ও দারিদ্র্যের সঙ্গে লড়াই করে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও নিয়ে SM মিজানের ডেস্ক রিপোর্ট। 71-এ 22 এপ্রিল হানাদার বাহিনী প্রবেশ করে জামালপুরে। 11 নম্বর সেক্টরের অধীন এই জেলার অসংখ্য মুক্তিযোদ্ধা ও মুক্তিকামী বাঙালিকে নৃশংসভাবে হত্যা করে হানাদার ও তাদের এদেশীয় দোসররা। বাহিনী এবং রাজাকার বাহিনীরা আমাদের মুক্তিযোদ্ধা সহ 60-65 জন লোক এখানে
এই গ্রামে গণহত্যা করে। 4 ডিসেম্বর কামালপুর বিজয়ের মধ্য দিয়ে জামালপুর মুক্ত হওয়ার পথ সুগম হতে থাকে। মুক্তি ও মিত্রবাহিনী চতুর্দিক থেকে জেলা সদরের দিকে অগ্রসর হতে থাকে। রক্তক্ষয়ী সংঘর্ষে 11 মুক্তি সেনার প্রাণের বিনিময়ে 11 ডিসেম্বর ভোরে পাক বাহিনীর হেডকোয়ার্টার পুরানা ওয়াদ্দা ভবনে স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করেন মুক্তিযোদ্ধা কমান্ডার ফয়জুর রহমান। সূর্যোদয়ের সাথে সাথে 11 তারিখ ফয়জুর রহমান জামালপুরে শহরে প্রবেশ করে স্বাধীন বাংলাদেশে মুক্ত জামালপুরে প্রথম সে এই বাংলাদেশের পতাকা উত্তোলন করে। 3 এপ্রিল হানাদার বাহিনী টাঙ্গাইল শহরে প্রবেশ করলে মুক্তিযোদ্ধারা চলে যায় নিরাপদ স্থানে। অল্প দিনের মধ্যেই 11 নম্বর সেক্টরের অধীনে বঙ্গবীর কাদের সিদ্দিকীর নেতৃত্বে গঠিত হয় কাদেরিয়া বাহিনী। তারা জেলার পূর্ব ও উত্তরাঞ্চলে হানাদারদের বিভিন্ন দুর্গে আঘাত হানে। আর খন্দকার আব্দুল বাতেনের নেতৃত্বে গঠিত বাতেন বাহিনী এগোতে থাকে জেলার পশ্চিম ও দক্ষিণাঞ্চল দিয়ে। চতুর্মুখী আক্রমণে দিশেহারা হয়ে পড়ে পাক বাহিনী। 10 ডিসেম্বর বিকেলে কালিহাতীতে মিত্রবাহিনীর প্রায় 2000 সেনা অবতরণ করলে প্রাণ ভয়ে হানাদাররা পালাতে থাকে ঢাকার দিকে। 11 ডিসেম্বর ভোরে মুক্তিযোদ্ধারা শত্রুমুক্ত টাঙ্গাইল শহরে প্রবেশ করে। জয় বাংলা স্লোগানে মুখরিত করে তোলে আকাশ বাতাস। এই দেশটাকে আমরা একটা মানচিত্র এনে দিয়েছি, একটা পতাকা এনে দিয়েছি। সেই ডিসেম্বর 11 ডিসেম্বর, আজকের 11 ডিসেম্বর অনেক অনেক ব্যবধান। বলা হয় মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। যখন যুদ্ধবাদের গাড়িতে পতাকা উড়েছে তখন আমি মনে করি মুক্তিযোদ্ধাদের তখনই মৃত্যু হয়েছে। 13 এপ্রিল কুষ্টিয়া জেলায় প্রবেশ করে পাক সেনারা। তাদের হঠাতে 11 ডিসেম্বর পর্যন্ত মুক্তিযোদ্ধারা ছোট বড় 23টি যুদ্ধে অবতীর্ণ হয়। এর মধ্যে সবচেয়ে বড় যুদ্ধ সংগঠিত হয় কুষ্টিয়া শহর থেকে 10 কিলোমিটার দূরে বংশীতলায়। বংশীতলা যুদ্ধে নিহত 5 জনের কবর ওখানে আছে এবং অ্যাট দ্য সেম করিমপুর বলে একটা জায়গা, কুশলি বাসা করিমপুর ধলনগর, ওখানে 6 ডিসেম্বর 71 সালে একটা ব্যাপক যুদ্ধ হয়েছে। আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমার সব থেকে বড় সান্ত্বনা আসবে মৃত্যুর আগে, যে আমি ওই সময়ের মানবতা বিরোধী কাজে যারা জড়িত ছিল, যারা আমার চোখের সামনে আমার মা বোনকে ধর্ষণ করেছে, যারা অগ্নিসংযোগ করেছে, যারা মানুষ হত্যা করেছে, তাদের বিচার হোক, এটা আমি দেখে যেতে চাই। 71 26 মার্চ সকালে মুন্সিগঞ্জ জেলার মুক্তি পাগল তরুণেরা সদর থানায় হানা দিয়ে পাকিস্তানের পতাকা নামিয়ে উড়ায় মানচিত্র খচিত স্বাধীন বাংলার পতাকা। এতে নেতৃত্ব দেন মুক্তিযোদ্ধা সুভাষচন্দ্র সাহা। এর চরম মূল্য হিসেবে রাজাকারদের সহায়তায় 14 মে রাতে সুভাষচন্দ্রের বাবা মা সহ পরিবারের 14 জনকে হত্যা করেছিল হানাদাররা। 14 মে আমাদের সেখানে 17 জনের সঙ্গে গুলি করে হত্যা করা হয়। যাদের হারাইছি তাদের তো পাবনা, কিন্তু আজ পর্যন্ত আমাদের নামটা কেন্দ্রীয় শহীদ পরিবারের তালিকাভুক্ত হয়নি। 9 মাস এ জেলার বিভিন্ন স্থানে চলে ছোট বড় অনেক যুদ্ধ। লোহজঙ্গের গোয়ালি মান্দার সম্মুখ যুদ্ধে পাক বাহিনী পরাস্ত হলে চূড়ান্ত বিজয়ের লক্ষ্যে 11 ডিসেম্বর ভোর থেকে বিভিন্ন দিক থেকে শহরে প্রবেশ করতে থাকে মুক্তিযোদ্ধারা। দুপুরের মধ্যেই আত্মসমর্পণ করে পাক বাহিনী। শত্রুমুক্ত হয় পদ্মা, মেঘনা, ধলেশ্বরী, ইছামতি, বিধৌত, মুন্সিগঞ্জ। আমাদের মুন্সিগঞ্জ জেলার মুক্তিযোদ্ধাদের সাথে পাক বর্বর বাহিনীর সাথে যে সম্মুখ লড়াই, এর মধ্যে উল্লেখযোগ্য মুন্সিগঞ্জ সদরের রতনপুরে এবং লৌহজঙ্গ উপজেলার এই মেদিনী মণ্ডলে 2টা সম্মুখ লড়াই হয়। এখানে পাক বাহিনী আমাদের কাছে পরাজিত হয়ে পিছু হটে যায়। এস.এম. মিজান, মোহনা, ন্যাশনাল ডেস্ক। এদিকে জেলা মুক্ত দিবস উপলক্ষে কুষ্টিয়ায় জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নানা কর্মসূচি পালিত হচ্ছে। সকালে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে ফুল দেয়া ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় দিনের কর্মসূচি। পরে শহরে একটি র্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নাসিম উদ্দিন বক্তব্য রাখেন। অন্যদিকে জেলা মুক্ত দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে স্মৃতিস্তম্ভে সকালে ফুল দিয়ে দিনের কর্মসূচি শুরু করে জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদ। শহরের কাচারির চত্বর থেকে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে চৌরাস্তায় এক আলোচনা সভায় বক্তব্য রাখেন ঢাকা মহানগর বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মাহবুব উদ্দিন আহমেদ, জেলা প্রশাসক সাইফুল হাসান বাদল। সংবাদ সারা দেশে এবার নিচ্ছে একটি বিরতি, এরপর অন্যান্য সংবাদের সঙ্গে থাকছে। ঘন কুয়াশায় 11 ঘন্টা বন্ধ থাকার পর পাটুরিয়া দৌলতদিয়া ও মাওয়া কাওড়াকান্দি নৌপথে ফেরি ও লঞ্চ পারাপার শুরু, দীর্ঘ যানজট। এবং আলু চাষে ব্যস্ত সময় কাটাচ্ছেন মুন্সিগঞ্জের কৃষকরা। ভালো উৎপাদন হওয়া সত্ত্বেও নানা কারণে কয়েক বছরে লাভের মুখ দেখছেন না চাষিরা। Surely that was it.
ঘন্টার উত্তেজনা আর মিস হবে না। টেলিটক 3G মোবাইল টিভি, যেখানেই থাকুন টিভি আপনার হাতের মুঠোয়। টেলিটক 3G, বাঁধ ভেঙে দাও। সংবাদ সারা দেশ দেখছেন মোহনা টিভিতে, সঙ্গে আছি সুমি ইসলাম। ঘন কুয়াশার কারণে 11 ঘন্টা বন্ধ থাকার পর পাচুরিয়া, দৌলতদিয়া ও মাওয়া কাওড়াকান্দি নৌপথে ফেরি ও লঞ্চ পারাপার শুরু হলেও ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার যাত্রী। বিআইডব্লিউটিসির ব্যবস্থাপক আশরাফুল্লাহ খান জানান, ঘাটের উভয় পারে প্রায় 3 শতাধিক যানবাহন আটকা পড়ে যানজটের সৃষ্টি হয়েছে। তিনি জানান, ঘন কুয়াশার কারণে সোমবার রাত 10টা থেকে এই দুইটি রুটে সব ধরনের নৌযান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় মাঝ নদীতে 11টি ফেরি আটকা পড়ে, অন্যদিকে 12টি ফেরি নোঙর করা ছিল। এর আগে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে আসায় রোববার রাত 10টা থেকে মাওয়া কাওড়াকান্দি ফেরি পারাপার বন্ধ হয়ে যায়। কুয়াশা কেটে যাওয়ায় সোমবার সকাল 10টার দিকে এ নৌপথে ফেরি পারাপার আবারও শুরু হয়। এদিকে সোমবার রাত 10টায় আবারও ফেরি পারাপার বন্ধ হয়ে যায়। দৌলতদিয়া পাটুরিয়া নৌপথে ফেরি বন্ধ হয়ে যায় রোববার রাত 11টার দিকে। কুয়াশা কেটে যায় সোমবার সকাল 10টার পর আবারও ফেরি চলাচল শুরু হয়। বই পড়া পরিবার, আলোকিত পরিবার, এই স্লোগানের মধ্য দিয়ে খুলনায় শুরু হচ্ছে 10 দিনের বিভাগীয় বইমেলা। দুপুরে নগরের স্থানীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে বিভাগীয় কমিশনার আব্দুল জলিল জানান, আগামী 13 ডিসেম্বর থেকে শুরু হয়ে মেলা চলবে 22 ডিসেম্বর পর্যন্ত। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ গাউস, সাংস্কৃতিক মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ সোহরাব হোসেন ও জেলা প্রশাসক মোহাম্মদ মেজবাউদ্দিন। ঢাকার 62টি স্টল সহ মেলায় 80টি স্টল স্থান পাবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। এছাড়া প্রতিদিন আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন থাকবে মেলায়। আলু চাষে ব্যস্ত সময় কাটাচ্ছেন মুন্সিগঞ্জের কৃষকরা। আলু উৎপাদনে দেশের অন্যতম জায়গা হওয়া সত্ত্বেও এখানে নেই কোনো সরকারি উদ্যোগ। এদিকে আলুর ভালো উৎপাদন হওয়া সত্ত্বেও কয়েক বছর লাভের মুখ দেখছেন না চাষিরা। প্রতিনিধি মোহাম্মদ সুজনের পাঠানো তথ্যচিত্র নিয়ে মৌসুমী তাবাসসুমের ডেস্ক রিপোর্ট। দেশীয় বাজারে আলুর অন্যতম যোগানদাতা মুন্সিগঞ্জে চলতি বছর 36,942 হেক্টর জমিতে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এখন পর্যন্ত ভালো ফলন হলেও হিমাগারের অভাবে বাজারজাত করা নিয়ে শঙ্কায় আছেন এখানকার চাষিরা। কৃষি পণ্যের উপকরণের দাম বেড়ে যাওয়ায় অতিরিক্ত খরচ গুনতে হচ্ছে চাষিদের। এ কারণে ইচ্ছা থাকলেও আলু চাষ থেকে দূরে সরে গেছেন অনেকেই। চিন্তা ভাবনা করতেছে কমই করে, সবাই আলুর দিকে এবারে ঝুঁকে না। আলুর দাম তো পাচ্ছি না, যার কারণে এদেশের মানুষ কৃষকরা একবার নিঃস্ব হয়ে গেছে। খরচ বেশি, সারের দাম বেশি, আবহাওয়া ভালো তো ফসল ভালো। আলু উৎপাদন ও লক্ষ্যমাত্রা পূরণে সহযোগিতার কথা বলেন কৃষি বিভাগ। এই পর্যন্ত আমাদের প্রায় 18,000 হেক্টর জমি লাগানো হয়েছে। আশা করি আগামী এক সপ্তাহের ভিতরে আমাদের টার্গেট পূরণ হয়ে যাবে। লক্ষ্যমাত্রা নয়, চাষিদের দাবি আলু সংরক্ষণ ও বাজারজাতকরণে বাস্তবমুখী পদক্ষেপের। মৌসুমী তাবাসসুম, মোহনা ন্যাশনাল ডেস্ক। এবার এসএলএম গ্রুপ চট্টগ্রাম সংবাদ। দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটকের প্রতিবাদে যানবাহন ভাঙচুরের ঘটনায় চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ডক্টর শাহাদাত হোসেন সহ 64 জনের নামে মামলা হয়েছে। সোমবার গভীর রাতে নগরীর কোতোয়ালি থানার এসআই মোহাম্মদ আলী বাদী হয়ে মামলাটি করেন। এতে মহানগর বিএনপির জ্যেষ্ঠ সহ সভাপতি আবু সুফিয়ান, যুবদল নেতা আবুল কাশেম বক্কর ও ইয়াসিন চৌধুরী লিটনের নামও উল্লেখ রয়েছে। সোমবার সন্ধ্যায় বিএনপি দলীয় কার্যালয়ে নগরীর নাসিমন ভবন এলাকা থেকে লাভলেন এবং কাজীর দেউরি পর্যন্ত কমপক্ষে 10টি যানবাহনে ভাঙচুর করে বিএনপি কর্মীরা। এই ঘটনায় এ পর্যন্ত 3 জনকে আটক করেছে পুলিশ। এবার দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত সভা, সমাবেশ, কর্মশালা সহ নানা বিষয় নিয়ে একটি ডেস্ক রিপোর্ট।
রাজশাহী সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন ও নাগরিক কমিটির উদ্যোগে শুরু হয়েছে 3 দিনব্যাপী তথ্য মেলা ও দুর্নীতি বিরোধী সাংস্কৃতিক উৎসব। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় সোমবার বিকেলে নগরীতে অনুষ্ঠানের উদ্বোধন করেন সিটি মেয়র AHM খায়রুজ্জামান লিটন। এসো করি নারী বান্ধব হাসপাতাল, এই স্লোগানে মাদারীপুর সদর হাসপাতাল চত্বরে শুরু হয়েছে দুদিনব্যাপী স্বাস্থ্য মেলা। সোমবার বিকেলে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নুরুর রহমান। সামাজিক বনায়নের আওতায় ময়মনসিংহের মুক্তাগাছায় কৃষকদের মাঝে লভ্যাংশের চেক বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে স্থানীয় রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ে চেক বিতরণ করেন সংসদ সদস্য KM খালিদ বাবু। ব্রাহ্মণবাড়িয়ায় জেলা আওয়ামী লীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে শহর মিলনায়তনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান বীর বাহাদুর MP ও সাংসদ র.আ.ম. উবাইদুল মুক্তাদির চৌধুরী। SM মিজান, মোহনা, ন্যাশনাল ডেস্ক। সংবাদ সারাদের শেষ করার আগে শিরোনামগুলো আরো একবার। সারা দেশে ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে 18 দলের সকাল সন্ধ্যা হরতাল। ধাওয়া পাল্টা ধাওয়া, ভাঙচুর, অগ্নিসংযোগ, সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী। অবৈধ পথে ভারতে যাওয়ার সময় বেনাপোল সীমান্তে নারী শিশু সহ 51 বাংলাদেশি আটক। সুন্দরবনে র্যাব বনদস্যু বন্দুক যুদ্ধ, 16 জেলে উদ্ধার। এবং জামালপুর, টাঙ্গাইল, কুষ্টিয়া ও মুন্সিগঞ্জে মুক্ত দিবস আজ। স্বাধীনতার 41 বছর পর মুক্তিযোদ্ধাদের দিন কাটে দারিদ্র্যের সঙ্গে লড়াই করে। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি মোহনার সংবাদ সারা দেশ। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 6টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া মোহনা সংবাদ জানতে আপনার গ্রামীণ ফোন নম্বর থেকে ডায়াল করুন 4238 নম্বরে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাই।